আসলে ঘটনা এরকম তো নজরে আসে নাই, আর যেটা নজরে আসলেও আপনার মাধ্যমে জনগণকে বলাটা বাংলাদেশের নিরাপত্তা বা রাষ্ট্রীয় নিরাপত্তার বরখেলাপ হতে পারে। বিরোধী শিবির থেকে এমনটি শোনা যাচ্ছে যে বাংলাদেশের ধস নামতে পারে, বাংলাদেশ সরকার ফল্ট করতে পারে অর্থনৈতিক বিপর্যয়ে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি জনাব আলী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সামনে সবচেয়ে বড় চিন্তা, অর্থনীতিবিদগণের সামনে সবচেয়ে বড় চিন্তা, সুশীল সমাজের সামনে সবচেয়ে বড় চিন্তা, বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী যারা, তাদের মাথার মধ্যে সবচেয়ে বড় চিন্তা সেটা হলো ইকোনমি নিয়ে। এরকম একটা ক্রাইসিস শুধু বাংলাদেশ একলা ফেস করছে না, আরও দেশ ফেস করছে। সকলকেই বাঁচতে হবে, টিকতে হবে। আপনার প্রশ্নে আপনি একটা শব্দ জুড়ে দিয়েছেন যে সরকার ফল করতে পারে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে। এখানে আমার ব্যতিক্রমী মন্তব্য আছে যে সরকার ফল নাও করতে পারে, কারণ যেই সরকার 15 বছর দেশটা চালিয়েছে তারা তাদের ত্রুটিগুলো, তাদের ভুলগুলো তারা এখন উপলব্ধি করতে পারছে, সেগুলোকে সামাল দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। পার্লামেন্টে আমি নিজে না বললেও দৈনিক অনেক প্রশ্ন উত্তর হয়, সেগুলো মাথার মধ্যে ঢোকে, প্রশ্ন করা হয়, মাননীয় মন্ত্রীগণ উত্তর দেন, তো সেগুলো এখানে জমা আছে। পত্রিকায় যেটা পড়ি, মাননীয় মন্ত্রীগণ যা বলছেন সেটা তো আমি শুনতে পাচ্ছি, সেখানে এক জায়গায় গিয়ে এটা মিশ্রণ হচ্ছে। তাই আমি বললাম, হ্যাঁ, রিজার্ভ নিয়ে চাপ, সরকার চাপে আছে, সুদের হার নিয়ে ব্যাংকগুলো চাপে আছে, দুর্বল ব্যাংকগুলোকে একত্রীকরণ করা হবে কি হবে না সেটা নিয়ে চাপে আছে, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার স্টেশনস যাদের কাছে সঙ্গে চুক্তি করে ইন্ডেমনিটি দিয়ে বিদ্যুৎ কেনা হচ্ছিল সেটা নিয়ে সরকার দুশ্চিন্তায় আছে, বিদেশি ঋণ, IMF-এর ঋণ পাওয়া এবং ব্যবহার করা নিয়ে দুশ্চিন্তায় আছে, আমদানি ক্ষেত্রে বিল পেমেন্টের জন্য ডলারের প্রাপ্যতা, রিজার্ভ, এটা নিয়ে সরকার চিন্তায় আছে। তবে এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্র এবং বর্তমান সরকারের শুভাকাঙ্ক্ষীও আছে, মধ্যপ্রাচ্যের শুভাকাঙ্ক্ষী আছে, দূর প্রাচ্যের শুভাকাঙ্ক্ষী আছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়ে পাশে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। কারণ এই সংকটটা যদি সরকার বলে যে আমরা মোকাবেলা করতে পারলাম না, আমরা পদত্যাগ করলাম, তাহলে পরবর্তীতে কে নিবে, দায়িত্বটা কে নিবে? 15 বছর অভিজ্ঞতার আলোকে সমাধানের জন্য চেষ্টা করা এই সরকারের পক্ষে যতটা সহজ, নতুন সরকারের পক্ষে এসে কি নতুন যেই নিয়ে আসুক দায়িত্ব নিয়ে, তার পক্ষে কি এতটা সহজ হবে? হবে না। অর্থাৎ একজন রুগী, তাকে গত 1 মাস ধরে যদি একজন চিকিৎসক দেখে থাকেন, আপনি আরেকজন ডাক্তারকে ডাকলেও ইনার কাছ থেকে শুনে নিবে আগে যে ভাই কী হয়েছে, প্রেসক্রিপশন, ওষুধ, বৈশিষ্ট্য সব কিছু দেখবে, তারপর নতুন ডাক্তার চিকিৎসা দিবে। এটা রোগীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ঠিক হুবহু রাজনীতিতে প্রযোজ্য না। আমাদের এখানে রাজনৈতিক দলগুলো একটি একজনকে হস্তান্তর করে না, সরকার একটি থেকে আরেকটিকে হস্তান্তর করে না, রাজনীতির অংশ। আমলাতন্ত্র সরকারের একটি অংশ, ওনারা কন্টিনিউ করে। তো সেখানে কি বলবেন ওনারা পরবর্তী সরকারকে, সেটা আমরা জানি না। তো এই জন্য আপনাকে আমি বললাম যে এই মুহূর্তে আমাদের চিন্তাটা হচ্ছে মূলত অর্থনৈতিক। কারণ মানুষের হাতে একজন বলবেন ক্রয় ক্ষমতা যথেষ্ট আছে, আরেকজন বলবেন ক্রয় ক্ষমতা নাই। একজন বলবেন আমি গরিব দুঃখী মানুষের জন্য এই এই ভাতাগুলো দিচ্ছি, এই এই অর্থটা বরাদ্দ করছি, আরেকজন বলবেন এটাতে কিছুই হচ্ছে না। আল্লাহ না করুক কোভিড-19-এর মতো 2021 সালে যেটা এসেছিল, 21-22 এরকম আবার যদি এরকম কোনো একটা মহামারী আসে, তাহলে সরকার সেটা সামাল কেমনে দিবে সেটা সরকার চিন্তা করবে। সেরকম ক্রাইসিস আসলে দুর্বলতাটাগুলো বেরোয়। ওই সময় হাসপাতালগুলোর দুর্বলতা, ক্লিনিকগুলোর দুর্বলতা, চুরি চামারি সব কিছু বের হয়েছে। এখনও এরকম ক্রাইসিসে পড়ার কারণে অনেকগুলো দুর্বলতা বেরোচ্ছে, যেগুলো পত্রিকার মাধ্যমে লেখালেখি হচ্ছে। বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যা, প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে সমস্যাটা বেরোচ্ছে, ক্লিনিক নিয়ে বেরোচ্ছে এরকম। তাই আমি মনে করি আলী যে সরকার তাদের 15 বছরের ভুলগুলিকে সংশোধন করে বর্তমান দায়িত্বে যারা আছেন, যারা এই মেয়াদটা কাটাবেন, যাতে অর্থনীতিটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। রাতারাতি 7 টাকা বৃদ্ধি পেল ডলার, এতে কি ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই
অবশ্যই, কেন হবে না? ক্ষতিগ্রস্ত হতে 7 টাকা তো খেলার কথা না। এবং বর্তমানে এলসি যারা খুলছে তারা তো প্রায় শতভাগ ক্ষেত্রেই শতভাগ মার্জিন দিয়ে খুলছে, অর্থাৎ অর্থনীতি ক্রিটিক্যাল টাইম পার করছে। অতীতে সময় ছিল ব্যবসায়ীগণ 10% মার্জিন নিয়ে খুলতেন, 20% মার্জিন নিয়ে খুলতেন, 25, 30, 33% মার্জিন নিয়ে খুলতেন, একেবারে কঠিন থেকে কঠিনতর হলে 50%। এখন তো শতভাগ মার্জিন দিয়ে খুলতে হচ্ছে, এবং সেটাও এসেনশিয়াল কমোডিটিগুলো আনার জন্যে। পাওয়ার সাপ্লাই দারুণ একটা ক্রিটিক্যাল টাইম পার করছে। গ্রামেগঞ্জে পাওয়ার, আমি চকরিয়ায় থাকি, পেকুয়ায় থাকি, সেখানে শতকরা 50% টাইম কারেন্ট পাওয়ার থাকে না। তো সেখানে আইপিএসি বা কতক্ষণ আপনাকে দিবে? তো মানুষ গরমের মধ্যে চলতে বাধ্য হচ্ছি। তো এই কথাটা এই জন্য বললাম যে ডলারের মূল্য বৃদ্ধির কারণটাই হচ্ছে ডলারের পেতে কষ্ট হচ্ছে। তাই আপনি যেহেতু ডলারটা কমে গেছে, আপনি এটা বিক্রি করার সময় দাম বেশি দিতে হবে ক্রেতাকে, এবং সরকারও কিনছে আবার সরকার বিক্রিও করছে, দুটোই তো এটা একটা। আর মধ্যপ্রাচ্য থেকে বা আমাদের বাংলাদেশিরা যেখানে আছে, রেমিটেন্স যোদ্ধা যারা, সম্মানিত ভাইয়েরা যারা, গত পরশুদিন বা দুদিন আগে 8ই মে 2024 আমাদের জাতীয় সংসদে রেমিটেন্স নিয়ে এবং তাদের সুখ সুবিধা নিয়ে প্রশ্নোত্তর এবং আলাপ হয়েছে অনেক। আমি সেটাই কোট করলাম আপনাকে, আমি না বলতে পারি কিন্তু এখানে সব জমা হচ্ছে। তো রেমিটেন্স আসা নিয়ে সমস্যা হচ্ছে, হুন্ডির প্রাধান্য বেড়ে গেছে, এগুলো সব সমস্যার অন্তর্ভুক্ত। তো যদি হুন্ডিটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে ডলারের দামটা আবার কমতে পারে। হঠাৎ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার উৎখাতের চেষ্টা চলছে, আসলে ঘটনা কি? আসলে ঘটনা এরকম তো নজরে আসে নাই, আর যেটা নজরে আসলেও আপনার মাধ্যমে জনগণকে বলাটা বাংলাদেশের নিরাপত্তা বা রাষ্ট্রীয় নিরাপত্তার বরখেলাপ হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যদি ধরি, রাজপথের আন্দোলনের হুঙ্কারটাকে যদি আমরা সরকার উৎখাতের কথা বলি, সেটা তো চলমান আছে। তো এই চলমানটাকে আমরা মনে করার কোনো কারণ নাই যে সরকারের উপরে অস্ত্র নিয়ে কেউ মারামারি করবে বা সরকারকে উৎখাতের জন্যে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী অরাজনৈতিকভাবে অগ্রসর হবে, এগুলো মনে করার কোনো কারণ নাই। আমি মনে করি ওই দিনগুলো চলে গেছে। তো উৎখাতের জন্যে এখন থেকে 4-5 মাস আগে বা তার গত 12 মাসে 2023 সালটাকে যদি ধরি আর কি, উৎখাত করা হবে, এটা বিরোধী শিবিরের রাজনৈতিক অঙ্গনে এটাও হাজারবার উচ্চারিত হয়েছে। ওই শব্দটাই এখনও ধারাবাহিকভাবে এসেছে, কিন্তু ওই হুঙ্কারের শক্তিটা এখন কমে গেছে। বৈশাখ মাসের তুফান এক জিনিস, আর আষাঢ় মাসের তুফান তার এক জিনিস। বিএনপি জামাত কি এখনো সরকার পতনের চেষ্টা করছে বলে মনে করেন? কথাবার্তা থেকে মনে হয়, আমি যেহেতু ব্যক্তি উদ্যোগে কোনো মেলামেশা করছি না বা আমার সঙ্গে ব্যক্তি উদ্যোগে কোনো যোগাযোগ নাই, সেহেতু আমি আপনাকে এই মতটা দিতে পারবো না। মিডিয়াতে যতটুকু প্রকাশ পায় সেটার উপর ভিত্তি করে আমার বলার বিষয়, বিরোধী দলের অন্যতম দাবি হচ্ছে সরকার পতন, সরকারের অন্যতম দাবি হচ্ছে সরকারের কন্টিনিউটি চলমান যেন থাকে। এটাকে স্বাভাবিক মনে করতে হবে। উৎখাত শব্দটার বদলে সরকারের পরিবর্তন, এটা ব্যবহার করলে আপনি সাংবাদিক হিসাবেও স্বস্তিতে থাকবেন। আপনি সংসদ সদস্য হওয়ার পর বিএনপি জামাত বা সরকার বিরোধীদের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে কি? কোনো রাজনৈতিক আলাপ আলোচনা হয় নাই। ব্যক্তিগত পর্যায়ে সামাজিক আলাপ আলোচনা হয়েছে, পরিবার কেমন আছে, ছেলেমেয়েরা কেমন আছে, আপনার স্বাস্থ্য কেমন আছে, আপনাকে অনেক দিন দেখি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্যক্তি পরিচয়টাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে না ফেলাই ভালো। এবং এটা আমরা অনেক আগে থেকে বলতাম যে বাংলাদেশের রাজনীতিটা এমন মেরুকরণ হয়েছে যে মানুষ সামাজিকভাবেও মেলামেশা করতে চায় না, বিয়ে শাদী দিতে যেতে চায় না, একমাত্র জানাজা ছাড়া, জানাজাতেও অনেক সময় বাছ বিচার করে যায়। তো সেইটা আমরা ভাঙতে চাই। যেহেতু আমি দীর্ঘদিন বিরোধী শিবিরে ছিলাম এবং বর্তমানে পার্লামেন্ট সদস্য হিসাবে সকলের সঙ্গে মেলামেশা করছি, আমি আশা করি যে আমাদের মধ্যে সামাজিক পরিচয় যোগাযোগটা থাকবে। এমনটি শোনা যাচ্ছে যে জামাত আর অনলাইনে সীমাবদ্ধ থাকবে না, তারা এখন মাঠে ময়দানে আন্দোলন করতে চায়, বা অনেক কনফারেন্সেও দেখা যাচ্ছে যে জামাতের কোনো একজন প্রতিনিধি আছেন। আপনার ব্যাখ্যা কি? আমি যখন 12 দলীয় জোটে ছিলাম
যখন বিরোধী শিবিরে ছিলাম তখনও জামাতের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল, রাজনৈতিক সুসম্পর্ক। যখন 20 দলীয় জোটে ছিলাম, আমি সংশোধন করে বলি, যখন আমি 20 দলীয় জোটের অংশ ছিলাম তখন 20 দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টি, 20 দলীয় জোটের শরিক দল জামাত, আমাদের মধ্যে সুসম্পর্ক ছিল। যখন 20 দলীয় জোট ভেঙে দেওয়া হলো ডিসেম্বর মাসের 9 তারিখ বিকালবেলা 4টায় 1 মিনিটের নোটিশে, তারপরে আমরা ভিন্ন ভিন্ন জোট করলাম, তখনও জামাতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা ছিল। আমরা তখনকার আমলের প্রধান বিরোধী দলকে বারবার প্রস্তাবনা দিয়েছি, পরামর্শ দিয়েছি, আলাপের সময় মত বিনিময় করেছি যে জামাতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক করে ফেলা, এবং জামাতকেও সাজেশন দিয়েছি, প্রস্তাবনা দিয়েছি যে আপনারাও আপনাদের রাজনীতিটাকে ওপেনলি নিয়ে আসুন। সরকার বাধা দিয়েছিল, অফিস বন্ধ করেছিল, তালা মেরে দিয়েছিল, দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছিল, সব কিছুকে মেনে নিয়েই আপনাকে তো বেঁচে থাকতে হবে নতুন করে রাজনীতিতে। এখন যদি ওনারা সিদ্ধান্ত নেন যে ওনারা অনলাইনে না থেকে অন গ্রাউন্ড থাকবেন, এটা ওনাদের একটা সুন্দর সিদ্ধান্ত হতে পারে, অনলাইনের বদলে অন গ্রাউন্ড।